রিইনকার্নেশন অফ গডের গত পর্বে আমরা দেখেছিলাম যে তারা চলে গিয়েছিল, আর এখন তার পরের গল্প। এই পর্বের শুরুতেই দেখা যায় একটি উৎসবের দৃশ্য। আজ রাতে পুরো শহরটা খুব সুন্দর দেখাচ্ছে, আর চারিদিকে কেবল লণ্ঠন উঠছে। এরপর আমরা দেখি জ্যাক, শায়ার এবং মাংকে, যারা শহরটা ঘুরে দেখতে বেরিয়েছিল। শায়ার একজন দোকানদারকে জিজ্ঞাসা করে সবাই কেন একটা করে লণ্ঠন নিয়ে ঘুরছে। দোকানদার জানায়, তুমি হয়তো এই শহরের নও। এখানকার মানুষ বিশ্বাস করে যে যদি তাদের লণ্ঠন কোনো পরীর পছন্দ হয় তাহলে তাদের পরিবারের সৌভাগ্য আসবে। তাই সবাই এই উৎসবের জন্য সেরা লণ্ঠনটি কিনতে চায়। এই কথা শুনে জ্যাক একটা লণ্ঠন কেনার জন্য মাংয়ের কাছে আবদার করতে থাকে। এতে শায়ার বিরক্ত হয়ে জ্যাককে বলে, এরকম কিছু হয় না, এগুলো সব গুজব। কিন্তু তার সত্ত্বেও জ্যাক একটা লণ্ঠন কিনেই নেয়। রহস্যময় সুর এবং মায়াবী আক্রমণ। এরপর আমরা মাংকে একটি হোটেলে দেখি যেখানে সে তার তলোয়ার পরিষ্কার করছিল। এমন সময় জ্যাক আসে, যার ঘুম আসছিল না। সে মাংকে এই উৎসবটা আরও ভালোভাবে দেখার প্রস্তাব দেয়। মাং রাজি হয়, কিন্তু বলে, ঠিক আছে, কিন্তু এই মেয়েটাকেও সাথে নিয়ে নিও। কে জানে, হয়তো জম্বিরা হামলা করতে পারে। তখনই সেখানে শায়ার একে বলে, আমার এই উৎসবে কোনো আগ্রহ নেই, আমি এখানেই থাকব। আর আমার সুরক্ষার কথা যদি বলো, আমি একাই ওই জম্বিদের সামলে নিতে পারি। শায়ারের কথা শুনে মাং এবং জ্যাক সেখান থেকে বেরিয়ে যায়। যখন তারা লণ্ঠন উৎসবের দোকানগুলো দেখছিল, তখন তারা কিছু লোককে দেখতে পেল যারা পরি পরি বলে চিৎকার করতে করতে যাচ্ছিল। তাদের কথা শুনে জ্যাক মাংকে তাদের পিছু নিতে বলে, কারণ সেও পরি দেখতে চেয়েছিল। তাদের পিছু নিতে নিতে তারা একটি হ্রদের কাছে পৌঁছায়। হ্রদের ভেতর থেকে কোনো একটি বাদ্যযন্ত্রের সুর ভেসে আসছিল। এই বাদ্যযন্ত্রটি সাধারণ ছিল না, কারণ এর সুর শুনে আশেপাশের মানুষ সম্মোহিত হয়ে সেই আওয়াজের দিকে এগিয়ে যাচ্ছিল। এটা দেখে জ্যাকও সেই দিকে যেতে চেষ্টা করে, কিন্তু মাং তাকে থামিয়ে দিয়ে বলে, এটা কোনো পরী নয়, বরং আমার মনে হয় আমি এই বাদ্যযন্ত্র বাজানোর লোকটিকে চিনি। কোথাও না কোথাও মাং জানত যে এটা জিয়ার কাজ, তাই সে তার তলোয়ার বের করে সেই দিকে এগিয়ে যায়। কাছে গিয়ে সে দেখে পরী আর কেউ নয়, জিয়া নিজেই। জিয়া মাংকে দেখতে পেয়ে বাদ্যযন্ত্রটি আরও জোরে বাজাতে শুরু করে, আর তার থেকে বেরোনো শব্দ তরঙ্গে মাং আটকে যায়। এই সুযোগে জিয়া তার বাদ্যযন্ত্রটি মাংয়ের দিকে ছুঁড়ে আক্রমণ করে। মাং তার তলোয়ার দিয়ে সেই বাদ্যযন্ত্রটিকে দু টুকরো করে দেয়। দূরে দাঁড়িয়ে জ্যাক এই লড়াই দেখে শায়ারকে মাংকে সাহায্য করার জন্য ডাকতে চলে যায়। এরপর আমরা জিয়াকে মাংয়ের কাছে আসতে দেখি। জিয়া তার মনোমোহিনী দক্ষতা বা চার্মিং স্কিল ব্যবহার করে মাংকে বশীভূত করতে চেষ্টা করে। মাং যতই দূরে যাওয়ার চেষ্টা করে, জিয়া তার মনোমোহিনী দক্ষতার বারবার ব্যবহার করে তার কাছে আসতে থাকে। অবশেষে মাং তার মনোমোহিনী দক্ষতার ফাঁদে আটকে যায়, কারণ সিগলামেল তো একজন পুরুষই হয়। আমরা জিয়াকে মাংয়ের খুব কাছে আসতে দেখি। তখনই দৃশ্যটি জ্যাকের দিকে চলে যায়, যে দৌড়াতে দৌড়াতে হোটেলে পৌঁছায়। সে দ্রুত শায়ারকে নিয়ে সেই হ্রদের দিকে যেতে শুরু করে, কিন্তু তখনই সেখানে মাং আসে। তাকে দেখে জ্যাক খুব অবাক হয়, কারণ কিছুক্ষণ আগেই সে মাংকে জিয়ার সাথে লড়াই করতে দেখেছিল। জ্যাক জিজ্ঞাসা করে, তুমি তো জিয়ার সাথে লড়াই করছিলে, এত তাড়াতাড়ি হোটেলে ফিরে এলে কি করে? মাং বলে, জিয়া, ও তো লড়াইয়ের মাঝখানে হঠাৎ করে গায়েব হয়ে গেল, তাই আমি ফিরে এসেছি। তোমরা দুজন কোথায় যাচ্ছিলে? জ্যাক বলে, তুমি একা লড়াই করছিলে, তাই আমি শায়ারকে সাহায্য করার জন্য ডাকতে এসেছিলাম। কিন্তু মাং কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এতে শায়ার এবং জ্যাকের মনে মাংয়ের ওপর সন্দেহ হয়, কারণ মাং সাধারণত এমন আচরণ করে না। কিন্তু তারা বেশি কিছু না ভেবে সেখান থেকে চলে যায়। এরপর আমরা জ্যাককে সেই হ্রদের কাছে দেখি যেখানে জিয়া ছিল। জ্যাক ভাবছিল যখন সে একটু বড় হয়েছিল তখন সে বারবার মাস্টার সিয়ানার কাছে তার বাবা মায়ের সম্পর্কে জানতে চাইত। তাই এক রাতে মাস্টার সিয়ানা তাকে বলেছিলেন, তোমার বাবা একজন নায়ক ছিলেন এবং তোমার মা একজন দয়ালু দানবী ছিলেন। জ্যাক তখন বলে, যদি আমার বাবা মা এত ভালো ছিলেন তাহলে কে তাদের মেরে ফেলল? আপনি কি এই কারণেই আমাকে সোর্ড স্পিরিট ট্যালেন্টের সোর্ড টেকনিক শেখাচ্ছেন? মাস্টার বলেন, না না, এমন কোনো কথা নেই, আমি নিজেও একজন ডিমানের সঙ্গে আবদ্ধ। এর সাথে সাথেই পরের দিনের দৃশ্য দেখানো হয়, প্রাসাদের ভিতরে এবং ষড়যন্ত্রের ফাঁস। পরের দিন তারা নাস্তা করছিল। জ্যাক এত দ্রুত মোমো খাচ্ছিল যে শায়ারও অবাক হয়ে যায়, কারণ জ্যাক কখনোই এইভাবে মোমো খেত না। মাং বলে, জ্যাক, তুমি কি রাতে অনুশীলন করেছো? এভাবে খাবে না, না হলে তোমার শ্বাস বন্ধ হয়ে যাবে। জ্যাক বলে, তুমি কিভাবে জানলে যে আমি রাতে অনুশীলন করেছি? মাং বলে,
একজন সোর্ড স্পিরিট ট্যালেন্টকে নিজের আত্মাকে সুরক্ষিত রাখার জন্য সর্বদা অনুশীলন করতে হয়। কিন্তু আমরা দেখি যে গত রাতে জ্যাক অনেক সোর্ড টেকনিক অনুশীলন করেছিল, কিন্তু সেই কথা না বলে মাংকে বলে, যখন সময় আসবে তুমি নিজেই জানতে পারবে। এরপর আমরা সবাইকে জেনারেল লোজির প্রাসাদের কাছে দেখি। সেখানকার প্রহরীরা তাদের কাউকে ভিতরে যেতে দিচ্ছিল না। জ্যাক মাংকে তার সোর্ড স্পিরিট ট্যালেন্টের টোকেনটি দেখাতে বলে। টোকেনটি দেখার পরেও প্রহরীরা তাদের ভিতরে যেতে দেয় না। এতে জ্যাক প্রহরীদের উপর রেগে যায়, কিন্তু মাং তার বিচক্ষণতা দেখিয়ে প্রহরীদের কাছে অনুরোধ করে যে এটি একটি জরুরি পরিস্থিতি এবং জেনারেল লোজির সঙ্গে তাদের দেখা করা খুবই জরুরি। প্রহরী অবশেষে তাদের ভিতরে যেতে দেয়। ভিতরে পৌঁছে জ্যাক লোজিকে সম্মান জানানোর পর বলে, আপনি কি ধরনের জেনারেল? আপনি আপনার শহরের সমস্যার সমাধানও করতে পারেন না? আপনার অন্তত সেই বিমানকে মেরে ফেলা উচিত যার কারণে মানুষ এই শহরে আসতে পারছে কিন্তু এখান থেকে বেরোতে পারছে না। মাংও জ্যাকের কথায় সায় দিয়ে বলে, জ্যাক ঠিকই বলছে, আপনার শহরের মানুষ সেই বিমানের কারণে খুব বিরক্ত, কিন্তু আপনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তাদের কথা শুনে জেনারেল লোজি রেগে যান এবং বলেন, এখন তোমরা আমাকে শেখাবে? তোমরা আমার অপমান করে নিজেদের বিপদ ডেকে এনেছো। এই বলে তিনি প্রহরীদের তাদের সবাইকে জেলে ভরার নির্দেশ দেন। এরপর আমরা জ্যাককে জেলে দেখি। তার সঙ্গী হিসাবে শায়ার এবং মাংও সেখানে ছিল। আর এই বিপদের মধ্যে পিকি পিকি পান্ডাও এসে জ্যাককে বকাবকি করতে শুরু করে এবং বলে, আজ তোমার জন্যই আমরা জেলে আছি। জ্যাক তাকে বলে, চুপ থাক, এটা তো আমাদেরই পরিকল্পনা ছিল। তুমি বরং আমাকে বলো যে আমি যখন সরাইখানায় ছিলাম তখন তুমি আমার সাথে কি করেছিলে যে আমি সরাসরি হোটেলে পৌঁছে গেলাম? বলো বলো। তাদের ঝগড়ার আওয়াজ শুনে শায়ার তাদের চুপ থাকতে বলে। কিছুক্ষণ পরে দেখা যায় জেলের সমস্ত প্রহরীকে এক এক করে অজ্ঞান করে তারা সবাই সেখান থেকে বেরিয়ে যায়। একটি নিরাপদ জায়গায় পৌঁছে তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে যে এই জায়গাটি খুব বড়, তাই তাদের সবাইকে আলাদা আলাদা হয়ে নজর রাখতে হবে। কারণ জ্যাকের সন্দেহ হয়েছিল যে লোজি একজন দুর্নীতিগ্রস্ত জেনারেল। তার এই সন্দেহ হয়েছিল প্রাসাদের প্রহরীদের সংখ্যা দেখে, কারণ যেখানে কিং ওয়ান সিটিতে অনেক প্রহরী ছিল সেখানে এখানে মাত্র কয়েকজন প্রহরী ছিল। তাই তারা তিনজন তিন দিকে চলে যায়। জ্যাক যখন এভাবে সব জায়গায় দেখছিল তখনই সে জেনারেল লোজিকে এবং সেই ডিমনকে দেখতে পায় যে শায়ারকে আক্রমণ করেছিল। সেই ডিমনটির নাম সেনেটর। তাদের কথা বলতে দেখে জ্যাক তাদের কথা শুনতে থাকে। লোজি বলছিল, জেনারেল সেনেটর, আপনি আমাকে অমরত্বের বিদ্যা বা ইমমর্টালিটি আর্ট কবে শেখাবেন? সেনেটর তাকে বলে, যখন এই কিং ওয়ান সিটির অধীনে যত এলাকা আছে সেগুলোকে আমি আমার শয়তানি গাছে পরিণত না করব ততক্ষণ পর্যন্ত নয়। এতে ইভিল আবার এই পৃথিবীতে তার নিয়ন্ত্রণ ফিরে আনতে পারবে, আর আমাদের চুক্তি অনুযায়ী এই কিং ওয়ান সিটি তোমার অধীনেই থাকবে। এই কথা বলে সেনেটর সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। জ্যাকও তাদের কথা শুনে সেখান থেকে চুপচাপ চলে যায়। পরিকল্পনা এবং পর্বের সমাপ্তি। এরপর আমরা তাদের সবাইকে একসাথে দেখি যেখানে তাদের লোজির ওপর সন্দেহ নিশ্চিত হয়ে যায় যে সে একজন দুর্নীতিগ্রস্ত জেনারেল। তাই তারা তিনজন জেনারেল চেংয়ের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয়। জ্যাক নিজে জেনারেল চেংয়ের কাছে যাওয়ার জন্য স্বয়ংসেবক হয়। শায়ার তখন জ্যাককে বলে, তুমি এত দ্রুত কিং ওয়ান সিটিতে কি করে পৌঁছাবে? জ্যাক কোনো উত্তর না দিয়ে তার ফ্লাইং শো টেকনিক ব্যবহার করে কিং ওয়ান সিটির দিকে উঠতে শুরু করে। জ্যাককে এইভাবে উঠতে দেখে শায়ার বাকরুদ্ধ হয়ে যায়। এরপর আমরা জ্যাককে কিং ওয়ান সিটির দিকে যেতে দেখি। এই দৃশ্য দেখানোর সাথেই পর্বটি এখানে শেষ হয়ে যায়।